হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য কোডিং ব্ল্যাকবোর্ড। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে অ্যাসিম্পটোটিক নোটেশন নিয়ে। প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছিলাম হচ্ছে টাইম ফাংশন নিয়ে। সো ওই ভিডিওটি দেখে না থাকলে ওই ভিডিওটি দেখে আসতে পারো, কেননা এখানে অ্যাসিম্পটোটিক নোটেশন বোঝার জন্য টাইম ফাংশনটাও বোঝা কিছুটা ম্যান্ডেটরি আর কি। সো অ্যাসিম্পটোটিক নোটেশন বেসিক্যালি ইউজ করা হয় হচ্ছে টাইম ফাংশনকে সিম্পলিফাই ওয়েতে প্রকাশ করার জন্য, বা যে কোনো একটা ফাংশনকে সিম্পলিফাই ওয়েতে প্রকাশ করার জন্য আমরা বেসিক্যালি এই অ্যাসিম্পটোটিক নোটেশনগুলো ইউজ করে থাকি। সো এখানে একটা এক্সাম্পল দেখতে পারো যে এখানে একটি টাইম ফাংশনের এক্সাম্পল দেওয়া আছে। সো এই টাইম ফাংশনকে কিন্তু আমরা পুরোটাকে না লিখে এই টাইম ফাংশনকে আমরা শুধুমাত্র এই যে 5n² বা n² দিয়েও কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। এখন কথা হচ্ছে যে কিভাবে সম্ভব, কেননা এখানে তো আরও বাকি দুইটা টার্ম আছে। সো এখানে একটা টার্ম আছে, সেটা হচ্ছে যে মোস্ট সিগনিফিক্যান্ট টার্ম। সো প্রতিটা ফাংশনে বা প্রতিটা গাণিতিকাল যে ম্যাথমেটিক্যাল যে এক্সপ্রেশন থাকে ওইগুলোতে হচ্ছে একটা টার্ম থাকে, সেটা হচ্ছে যেটা মোস্ট সিগনিফিক্যান্ট টার্ম। সো মোস্ট সিগনিফিক্যান্ট টার্ম হচ্ছে, ধরো এইখানে এই যে সমীকরণ, এই সমীকরণের চলক হচ্ছে n। সো এই n এর ভ্যালু আমরা যত বাড়াবো তত হচ্ছে এই যে n² বা মোস্ট সিগনিফিক্যান্ট যে টার্মটা, এইটার ভ্যালু কিন্তু অন্যান্য এই আদার টার্মসগুলো থেকে অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। এত পরিমাণ বাড়বে যে এইগুলোকে আমরা তখন ইগনোর করতে পারবো, বা এগুলো আমরা হিসাবে না আনলেও কিন্তু আমাদের হবে। সো এইটার একটা বেসিক এক্সাম্পল দেখে ফেলি। যেমন হচ্ছে, যদি আমি 5n², এখানে যদি n এর ভ্যালু আমি যদি 1000 করি, তখন এখানে কিন্তু চলে আসবে হচ্ছে প্রায় 50 লক্ষের মতো। এবং এখানে যদি আমি 2n+5 এইটার যদি আমরা হিসাব করি, তখন এইটার কিন্তু ভ্যালু চলে আসবে, n এর ভ্যালু যদি 1000 করি তখন হচ্ছে 2005। সো দেখো, শুধুমাত্র n এর ভ্যালু 1000 করাতেই 50 লক্ষ এবং 2005। তার মানে কি আমরা বলতে পারি যে 5n² এর ভ্যালু ওইটাকে কিন্তু পুরোটাকে কিন্তু ডোমিনেট করে ফেলতেছে। 50 লক্ষের কাছে কিন্তু 2005 কিছুই না। আমি যদি শুধুমাত্র 50 লক্ষ বলি, এইটা আর কি বেশি সিগনিফিক্যান্স আছে আর কি এইটা। সো এইভাবে আমরা বলতে পারি যে আমাদের একটা ফাংশনকে আমরা ওর মোস্ট সিগনিফিক্যান্ট টার্ম দিয়ে আমরা এক্সপ্রেস করতে পারি। সো এখানে শুধুমাত্র 1000 ইনপুট দেওয়াতেই এত পরিমাণ ডিফারেন্স চলে আসছে দুইটা টার্মের মধ্যে। যদি আমি আরও n এর ভ্যালু আরও অনেক বড় দিই, লাইক হচ্ছে 10,000, তারপর হচ্ছে 1 লক্ষ বা 1 কোটি, তখন কিন্তু আরও হিউজ ডিফারেন্স চলে আসবে। সো n এর যেহেতু অনেক বড় বড় ভ্যালুর জন্য আমাদের বাকি ভ্যালুগুলো আমরা এক পর্যায়ে ইগনোরই করে ফেলতে পারি, সেজন্য আমরা বেসিক্যালি এই যে মোস্ট সিগনিফিক্যান্ট টার্ম দ্বারা আমাদের ফাংশনকে রিপ্রেজেন্ট করে থাকি আর কি। এখন হচ্ছে এইটা বেসিক্যালি কেন করে থাকি। আমরা যে কোডগুলো দেখেছিলাম, যে টাইম ফাংশনের ভিডিওতে যে কোডগুলো দেখেছিলাম, সেগুলো হচ্ছে যে অনেক ছোট ছোট কোড ছিল। ওই ছোট ছোট কোডগুলো থেকে আমরা জাস্ট টাইম ফাংশন বের করেছিলাম। সেখানে হয়তো 2টা বা 3টা টার্ম ছিল, বা এই ধরনের আর কি 3-4টার মতো টার্মগুলো ছিল। কিন্তু রিয়েল লাইফে আমরা অনেক বড় বড় কোডের যদি আমরা টাইম ফাংশন বের করি, তখন কিন্তু অনেক বড় বড় ফাংশন চলে আসবে। সো এত বড় বড় ফাংশন দিয়ে অ্যাকচুয়ালি আমরা ওইগুলোকে রিপ্রেজেন্ট করার কোনো মানে থাকে না আর কি। তখন আমরা এই ধরনের অ্যাসিম্পটোটিক নোটেশন ইউজ করে থাকি হচ্ছে ওই ফাংশনটাকে একটা সিম্পলিফাই ওয়েতে প্রকাশ করার জন্য। সো বেসিক্যালি আমরা 3 ধরনের অ্যাসিম্পটোটিক নোটেশন ইউজ করে থাকি ওই ফাংশনগুলোকে প্রকাশ করার জন্য। একটা হচ্ছে বিগ ও, যেটা হচ্ছে আমরা বলে থাকি যে যদি ফাংশনকে আপার বাউন্ডে প্রকাশ করতে চাই তখন আমরা বিগ ও নোটেশন ইউজ করব। যদি ওই ফাংশনকে লোয়ার বাউন্ডে প্রকাশ করতে চাই তখন বিগ ওমেগা। আবার যদি অ্যাভারেজ বাউন্ডে এটাকে আমরা প্রকাশ করতে চাই তখন হবে এইটা বিগ থেটা। সো এখন আমরা বিগ ও নোটেশনে কিভাবে, বা আপার বাউন্ডে একটি ফাংশনকে কিভাবে আমরা এক্সপ্রেস করতে পারি সেটা আমরা এখন দেখে নেব। সো দেখো, বিগ ও নোটেশন, যেমন এখানে একটি এক্সাম্পল, একটি ফাংশন দেয়া আছে। সো এই ফাংশনকে যদি আমি বিগ ও নোটেশনে এক্সপ্রেস করতে চাই তখন আমাকে একটা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে।
কন্ডিশনটা হচ্ছে এইটা, যে ওই ফাংশনের ভ্যালুটা সি ইন্টু জি অফ এন থেকে কিন্তু মানে ছোট হইতে হবে, ছোট অথবা সমান হইতে হবে আর কি। এখন হচ্ছে মানে যখন ওই ফাংশনটা সি ইন্টু জি অফ এন থেকে ছোট হবে তখনই কিন্তু আমরা এটাকে প্রকাশ করতে পারবো। সেখানে আমরা এই এক্সাম্পলটা ইউজ করি, যেমন হচ্ছে এখানে এফ অফ এন কোনটি, এখানে হচ্ছে এইটি, যে 8n + 5। সো এখানে আমরা এখন হচ্ছে এই ইকুয়েশনের রাইট সাইডে আমরা অ্যাকচুয়ালি এমন একটা ভ্যালু বসাতে হবে যাতে হচ্ছে এই ইকুয়েশন থেকে হয় বড় হয় অথবা সমান হয়। সো আমি যদি এখানে 100n যদি বসাই তখন দেখতে পারবে যে এইটা অবশ্যই কিন্তু এইটা থেকে বড়, কেননা n এর ভ্যালু যদি তুমি 1 ইনপুট করো এখানে, তখন এই দিকে চলে আসবে হচ্ছে 13, এইদিকে চলে আসবে হচ্ছে 100। তার মানে কি? তার মানে হচ্ছে এই ইকুয়েশনটা ফুললি স্যাটিসফাইড হয়েছে। তো তার মানে যে আমরা বলতে পারি যে এই ফাংশনটাকে আমরা অফ মানে আপার বাউন্ডে প্রকাশ করতে পারবো। এখন এই ফাংশনে দেখো এইখানে হচ্ছে সি ইন্টু জি অফ এন। সো এইখানে সি হচ্ছে একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে হচ্ছে যে কোনো নাম্বার আর কি। তো এখানে সি হচ্ছে কনস্ট্যান্ট এবং এখানে জি অফ এন, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে এই এনটা। তার মানে এখন দেখো যে এখানে লেখা আছে যে একটি ফাংশনকে আমরা প্রকাশ করতে পারি হচ্ছে ও অফ জি অফ এন। তার মানে এই ফাংশনকে আমি যদি আপার বাউন্ডে প্রকাশ করি তখন আমরা কিভাবে প্রকাশ করব? ও অফ জি অফ এন। এখানে জি অফ এন এর ভ্যালু কত? এটা হচ্ছে এন। আমরা বলতে পারবো যে এইটাকে আমরা এইভাবে ও অফ এন দ্বারা প্রকাশ করতে পারি। এখন দেখো যে এখানে এন, যে এন কিন্তু এই সমীকরণে বা এই ফাংশনে এটা কিন্তু যে মোস্ট সিগনিফিক্যান্ট টার্ম। সো আমরা এইভাবে বলতে পারি যে এই ফাংশনের মোস্ট সিগনিফিক্যান্ট টার্মকেই আমরা আপার বাউন্ড দ্বারা প্রকাশ করতে পারি। তুমি যদি চিন্তা করো তাহলে যে 100 কেন 200ও কিন্তু হয়, এবং 1000n যদি দেই তাও কিন্তু মানে আমার সমীকরণটা স্যাটিসফাইড হয়। তাহলে মিনিমাম কত ভ্যালু দিলে, এখানে সি এর ভ্যালু কত দিলে আমার এই যে সমীকরণটা অ্যাকচুয়ালি স্যাটিসফাইড হবে? সো এইটা বের করার একটা সিম্পলিফাইড ওয়ে আছে। সেটা হচ্ছে যে আমাকে যে দুইটা মানে সমীকরণে আমাকে যে কনস্ট্যান্টগুলো দেওয়া থাকবে বা যে নাম্বারগুলো দেওয়া থাকবে ওই নাম্বারগুলোকে যোগ করে দিবে। যেমন হচ্ছে 8 + 5, এটা হচ্ছে 13। সো মিনিমাম 13n এর জন্য কিন্তু এই কন্ডিশনটা স্যাটিসফাইড হবে। এখন যদি তুমি n এর ভ্যালু 1 ইনপুট দাও তখন দেখবে যে এই সাইডে চলে আসছে হচ্ছে 13, এই সাইডেও 13। তার মানে কি কন্ডিশনটা কিন্তু স্যাটিসফাইড হয়েছে, কেননা 13 ইজ ইকুয়াল টু 13, এবং কন্ডিশনটা হচ্ছে যে হয় এই সাইড বড় অথবা সমান হইতে পারবে। তার মানে মিনিমাম সি এর ভ্যালু হচ্ছে আমার কত? 13। সো এখন যদি আমরা 13n না লিখে আমরা যদি 13n² যদি দেই তখন দেখবে কিন্তু এইটাও কিন্তু আমার মানে হয়ে যাবে আর কি। তো তখন তা আমি কি বলতে পারবো যে মানে 13n² দিলেও কিন্তু মানে আমার মানে এই যে ইকুয়েশনটা কিন্তু স্যাটিসফাই করতেছে। তার মানে আমি বলতে পারবো যে এখানে আমি অফ n² যদি লিখি, মানে এই ফাংশনকে যদি আমরা অফ n² দিয়ে আপার বাউন্ড দিয়ে প্রকাশ করি তাহলে এইটাও আমার রাইট। বা আমি যদি n³ দিয়েও করি, ওইটাও কিন্তু আমার রাইট হবে, কেননা n³ যদি আমি এখানে বসাই তখন ওইটাও কিন্তু আমার মানে সমীকরণটা কিন্তু স্যাটিসফাই করবে এবং আমি এটাকেও লিখতে পারবো। তো এখানে দেখো আমি উপরে কিছু ফাংশন রেখেছি। বেসিক্যালি হচ্ছে আমরা টাইম ফাংশনকে ক্যালকুলেট করলে বেসিক্যালি এই ধরনের টার্ম আমাদের মানে দেখায় আর কি, মানে এই ধরনের ফাংশনে এই ধরনের টার্মগুলো আসবে। সো দেখো এইখানে আমাদের মিনিমাম মানে আমরা কত পেয়েছিলাম যে 13n এর জন্য। সো এর জন্য আমরা বলতে পারবো যে এই ফাংশনের যে একটা মানে কোনটা থেকে কোনটার আর কি পাওয়ার বেশি বা কোনটার ভ্যালু বেশি, এই অনুযায়ী আর কি একটা ক্রম এখানে দেওয়া আছে। সো আমার দেখো এখানে আমার মিনিমাম ভ্যালু আসছিল হচ্ছে অফ n। তার মানে এখানে এখানে nটা হচ্ছে আমার অ্যাভারেজ বাউন্ড, আমি বলতে পারবো অ্যাভারেজ বা টাইট বাউন্ড। আর এই যে মানে n থেকে বড় যেগুলো আছে এইগুলো কিন্তু সব বড় ফাংশন। তো এই ফাংশনগুলোকে আমরা বলবো হচ্ছে আপার বাউন্ড, এই ফাংশনকে বলবো হচ্ছে আপার বাউন্ড। এবং
এন এর থেকে ছোট যেগুলো এই ফাংশনগুলোকে বলবো হচ্ছে আমরা লোয়ার বাউন্ড। সো তার মানে কি, তার মানে হচ্ছে আমরা এইখান থেকে যদি আমরা অফ 2 টু দি পাওয়ার n বা 3 টু দি পাওয়ার n ও লিখি, এই 2 টু দি পাওয়ার n ও যদি লিখি, এইটাও কিন্তু আমার, সরি এটা 2n লাগতেছে, সো এখানে যদি 2 টু দি পাওয়ার n ও লিখি, এইটাও কিন্তু আমার স্যাটিসফাই করবে। এবং অ অফ 3 টু দি পাওয়ার n ও লিখলে কিন্তু এইটাও কিন্তু আমার এই ফাংশনটাকে স্যাটিসফাই করবে। তার মানে কি, তার মানে আমার এভারেজ বা মিনিমাম যে ভ্যালুটা ছিল ওই ফাংশন থেকে আপার বাউন্ডের সবগুলো দ্বারা আমি যদি লিখি, আমার সবগুলো আমার মানে স্যাটিসফাই করবে। বা আমি যদি আমাকে কোয়েশ্চেন করা হয় যে এই ফাংশনের কে আপার বাউন্ডে প্রকাশ করো, তখন আমি অ এন দিলেও মানে অফ এন দিয়েও কিন্তু আমরা প্রকাশ করতে পারবো, অথবা এর চেয়ে বড় বা এর আপার বাউন্ডের যতগুলো ফাংশন আছে ওই সবগুলোকে দিয়েও কিন্তু আমি প্রকাশ করতে পারবো। কিন্তু এর যে লোয়ার বাউন্ড, যে 1 বা অফ লগ এন, অফ রুট এন, এগুলো দিয়ে কিন্তু আমরা প্রকাশ করতে পারবো না। জাস্ট হচ্ছে তার অ্যাকচুয়ালটা এবং হচ্ছে তার আপার বাউন্ডারিগুলোটা। এখন কথা হচ্ছে যে এতগুলো দিয়ে প্রকাশ করলে কোনটা হচ্ছে তাহলে 100% সঠিক। সো 100% সঠিক বা ইউজফুল যদি আমরা বলি, সেইটা হচ্ছে যে তার মানে অ্যাকচুয়ালটা, মানে টাইট বাউন্ড বা অ্যাভারেজ বাউন্ডটা। সো দেখো এখানে অ্যাভারেজ মানে তার অ্যাকচুয়ালি বা সবচেয়ে মিনিমাম যেটা আসছিল সেটা হচ্ছে অফ এন, মানে এর থেকে ছোট আর রাখা যায় না। তার মানে আমরা যদি ইউজুয়ালি প্রকাশ করতে বলে তখন আমরা অফ এন দ্বারাই প্রকাশ করব, মানে এই ফাংশনকে। কিন্তু আমরা যদি এইগুলো দিয়ে করিও আমাদের কিন্তু ভুল হবে না, কিন্তু আমাদের মানে মোস্ট একুরেট যেটা সেটা হচ্ছে অফ এন। এগুলো দিয়ে যদি আমরা প্রকাশ করি তাও হবে, কিন্তু আমাদের সবচেয়ে মোস্ট একুরেট বা আমার মেইন ফাংশনের সবচেয়ে কাছাকাছি ফাংশন দ্বারা প্রকাশ করতে গেলে অফ এন দ্বারা প্রকাশ করা আমাদের জন্য হচ্ছে সেফ আর কি। সো এখন আমরা দেখব হচ্ছে আমরা লোয়ার বাউন্ড মানে একটা ফাংশনকে লোয়ার বাউন্ডে কিভাবে প্রকাশ করতে পারি। সো এইটার জন্য দেখো সেম আগের মতো একটা কন্ডিশন স্যাটিসফাই করতে হয়। এখন হচ্ছে কন্ডিশনটা হচ্ছে আগে ছিল হচ্ছে যে সি ইন্টু জি অফ এনটা বড় হইতে হবে অথবা সমান হইতে হবে, কিন্তু এখন এফ অফ এন এইটা বড় অথবা সমান হইতে হবে। আমি যদি এই ফাংশনটাকে লিখে ফেলি যে 8n প্লাস হচ্ছে 5 গ্রেটার দেন অর ইকুয়াল, এখন হচ্ছে এইখানে আমার মিনিমাম কত ভ্যালু বসালে অ্যাকচুয়ালি আমার মানে এই কন্ডিশনটা স্যাটিসফাই হবে। সো এইখানে যদি আমি মিনিমাম জাস্ট এন বসাই, যে এইটার মোস্ট সিগনিফিক্যান্ট টার্ম দিয়ে জাস্ট শুধু এন বসালাম, এবং এখানে দেখো এখানে কিন্তু এন এর সহগ কিন্তু 1, এবং এইটা হবে মানে যে এন এর যেহেতু সহগ আছে 1, সো এইটা হবে সি আর এইটা হবে কি জি অফ এন। তার মানে আমাকে যদি বলে যে এই ফাংশনকে লোয়ার বাউন্ডে প্রকাশ করো, তখন আমরা এটাকে বলতে পারবো যে এইটাকে ওমেগা অফ এন দ্বারা প্রকাশ করলে এইটা হচ্ছে তার লোয়ার বাউন্ড। এখন দেখো এইখানে হচ্ছে আমার এইটা পেলাম হচ্ছে আমার একদম অ্যাকুরেট বা এভারেজ যেটা ছিল, এবং এর থেকে নিচের গুলোকে আমরা আগে বলছিলাম হচ্ছে লোয়ার বাউন্ড। তার মানে কি, তার মানে হচ্ছে আমি এখন এইগুলা দ্বারাও কিন্তু প্রকাশ করতে পারবো। যেহেতু লোয়ার বাউন্ড বলছে তখন আমি এইগুলা যে রুট এন বা ওমেগা অফ যে লগ এন, এইগুলো দ্বারাও কিন্তু আমরা প্রকাশ করতে পারবো এখন, কিন্তু এর আপার বাউন্ড দিয়ে কিন্তু আমরা প্রকাশ করতে পারবো না। তো এইটাই হচ্ছে এখানে মেইন বোঝার জিনিস আর কি। সো যদি কোনো ফাংশনকে বলা হয় যে ওমেগা মানে লোয়ার বাউন্ড দিয়ে প্রকাশ করো, তখন আমরা কি করব যে আমরা একদম অ্যাকুরেটটা যদি নিতে চাই সেম আগের মতো, যে এই ফাংশনের মানে একদম কাছাকাছি ভ্যালু আছে হচ্ছে এন, তখন আমরা লোয়ার বাউন্ডে প্রকাশ করব হচ্ছে ওমেগা অফ এন দ্বারা। এর পরবর্তী বা লাস্ট যেটা সেটা হচ্ছে যে থেটা বা হচ্ছে অ্যাভারেজ বাউন্ড। সো একটা ফাংশনকে অ্যাভারেজ বাউন্ড দিয়ে যদি আমরা প্রকাশ করতে চাই তখন আমাকে কিন্তু এই কন্ডিশনটা স্যাটিসফাই করা লাগে। এখানে কন্ডিশনটা হচ্ছে যে এখানে দুইটা কনস্ট্যান্ট এখন আসছে, আগে ছিল হচ্ছে শুধুমাত্র একটা কনস্ট্যান্ট সি, এখন এইটার জন্য দুইটা কনস্ট্যান্ট। সো আমরা এইটা কিভাবে স্যাটিসফাই করতে পারি সেটা একটু দেখে ফেলি। আমাদের ধরো ভ্যালু থাকলো হচ্ছে 8n প্লাস হচ্ছে 5, এটা হচ্ছে আমার ফাংশন, এই যে এইটা। এখন এইদিকে থাকবে হচ্ছে আমাদের c1 g of n,
আর এইদিকে থাকবে হচ্ছে সি টু জি অফ এন। ওকে, এখন দেখো যে ফাংশনটা বড়, মানে এইদিকে টার্ম মানে সি ইন্টু জি অফ এন থেকে আমার ফাংশনটা বড় হইতে হবে। তার মানে কি এইদিকে একটা ছোট টার্ম রাখতে হবে। সো মিনিমাম ছোট টার্ম আমরা দেখেছিলাম যে এইখানে শুধু এন রাখলে এখানে সি এর ভ্যালু 1 আর জি অফ এন এর ভ্যালু হচ্ছে এন। ওকে, এখন হচ্ছে এইদিকে আমরা মিনিমাম কত রাখলে মানে এই সাইডটা স্যাটিসফাই হবে, মানে এইটার সাথে এই দিকটা আর কি স্যাটিসফাই হবে। সো এখানে দেখো মিনিমাম হচ্ছে 8 + 5 13n যদি রাখি তখন কিন্তু এইটা স্যাটিসফাই হবে। তার মানে হচ্ছে এই ফাংশনকে আমরা যদি এইভাবে প্রকাশ করতে চাই, মানে হচ্ছে যেহেতু এইভাবে আমরা প্রকাশ করে ফেলতেছি, মানে এই কন্ডিশনটা স্যাটিসফাই হইতেছে, তার মানে এই ফাংশনকে এখন আমরা থিটা দ্বারা বা এভারেজ বাউন্ড দ্বারা আমরা প্রকাশ করতে পারবো। এখন হচ্ছে এভারেজ বাউন্ড কোনটা আমরা আগেও দেখেছিলাম, এইটা ছিল আমার কি এক্স্যাক্টলি যেটা যে জি অফ এন, এইটা ছিল আমার কি এভারেজ বাউন্ড। তার মানে আমি এইখানে শুধুমাত্র থিটা অফ এন দিয়ে প্রকাশ করতে পারবো, না তার আপার বাউন্ড দিয়ে প্রকাশ করতে পারবো, না তার লোয়ার বাউন্ড দিয়ে প্রকাশ করতে পারবো। তার মানে এখানে শুধুমাত্র থিটা অফ এনই হচ্ছে আমার গ্রহণযোগ্য। সো এটা থেকে আমরা আলটিমেটলি বুঝতে পারি যে যদি কোনো একটা ফাংশন যদি দেয়া থাকে যেমন হচ্ছে এন, এইটার আপার বাউন্ড হিসাবে আমরা প্রকাশ করতে পারি হচ্ছে অফ এন অথবা অফ এন স্কোয়ার এইগুলো, এবং এইটার লোয়ার বাউন্ড যদি আমাকে বলে তখন এইটার লোয়ার বাউন্ড আমরা করব হচ্ছে ওমেগা অফ এন, এরপর হচ্ছে ওমেগা অফ রুট এন এইগুলো। আর যদি বলে যে অ্যাভারেজ বাউন্ড তখন শুধুমাত্র এক্স্যাক্ট ফাংশনটাই হবে, মানে এক্স্যাক্ট জি অফ এন ফাংশনটাই এখানে হবে। সো এবং এইগুলো থেকে হচ্ছে একদম হচ্ছে অ্যাকুরেট বা কাছাকাছি ভ্যালু ফাংশনের যেটা, সেটা হচ্ছে যে এই প্রথমটা যে অফ এন এরপর হচ্ছে ওমেগা অফ এন। সো আজকের ভিডিও বেসিক্যালি ছিল হচ্ছে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা টাইম কমপ্লেক্সিটি নিয়ে আলোচনা করব।